একটি সংগঠন যাদের রাজনীতির সৃষ্টি থেকে যারা এই দেশের বিরোধিতা করেছে এবং তাদের ছাত্র সংগঠন যারা গুপ্ত রাজনীতি করে দীর্ঘদিন ফ্যাসিস্ট ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন রকমের আংশিক আত্মপ্রকাশ আমরা দেখেছি। একদম ৭১-এর বিষয়ে যেরকম কোনো বয়ান নাই তাদের, ঠিক আছে, এটাকে বিভিন্নভাবে জাস্টিফাই করতে যাচ্ছে। ঠিক একই রকম এই গুপ্ত নিয়ে এটা তো আমরা একা বলতেছি, এটা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এই বিষয়ে বহুল চর্চিত বিষয়। আমার 132টা যে কমিটি ইউনিটের কমিটি অ্যানাউন্স হয়েছে, সেই কমিটি গত 1 বছর ধরে কমপক্ষে 10টার অধিক পাবলিক ইভেন্ট অ্যারেঞ্জ করছে এজ এ প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি। এবং আমাকে শেষ করতে দেন, লেট মি ফিনিশ। শিবির তো একদিনে উড়ে আসা সংগঠন না, 1977 থেকে আজকে পর্যন্ত কাজ করছে। আপনি বললে আমার এতদিনের ফরম্যাট আমি চেঞ্জ করে ফেলবো না। আমার এখানে এমন কাজ না যে আমি অমুক সম্পাদক, হ্যাঁ 50 জন এসে বলতে হবে আমি অমুক সম্পাদক, আমি অমুক পদ পাইছি। আমাকে এটা বুঝান, একটা সংগঠন 200 জনের কমিটি দেয়, এখানে 200টা সম্পাদকের 200 জনের কি কাজ থাকে, বা এই 200 জনের সম্পাদকীয় মন্ডলীর সম্পাদক বৃন্দ গত একটা বছরে বা তার 1 বছরের সেশনে প্রত্যেকটা বিভাগের কি কাজটা করে, আদৌ তার প্রত্যেকটা বিভাগের স্বতন্ত্র কাজ থাকে কিনা বা তিনি করেছেন কিনা, নাকি শুধুমাত্র যে কজন মিছিলে আসে, যে কজন আমাদের সাথে আছেন তাদেরকে একটা করে পদ দিতে হবে, সেই পদ তিনি যে বলবেন আমি অমুক পদ, আমার অমুক পদ আছে, এটার জন্য দেওয়া হয়। আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আপনি দেখবেন আমাদের গঠনতন্ত্র যেটা লেখা আছে যে অনেকগুলো প্যারামিটার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পদের প্রতি লোভহীনতা। আবার যেই অর্গানোগ্রাম দেওয়া আছে সেখানে হচ্ছে বেসিক কাজগুলো করবার জন্য যেটুকু সম্পাদক দরকার, আমাদের অফিস বিভাগ, অর্থ বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, এরকম বেসিক কাজ যেগুলো মৌলিক কাজগুলো, সেগুলোর জন্য একজন সম্পাদক দিয়ে দেওয়া হয়। তার আন্ডারে একটা মানে বিভাগটি করার জন্য সে যে 5-7 জন 10 জন যে কজন যখন লাগে নিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করে। এখানে মানে পদের প্রতি দায়িত্বের প্রতি অনাগ্রহটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টর দায়িত্ব পাওয়ার জন্য। তারপর দায়িত্বটা বন্টন করে দাও, শুধুমাত্র কাজগুলো বাস্তবায়ন। আমার এখানে এটা দরকার নাই। আপনি দেখবেন এর জন্য ছাত্র শিবির 77 থেকে এখন পর্যন্ত পদ নিয়ে গাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, দুই গ্রুপে মন খারাপ হয়েছে, রাগ হয়েছে, কখনোই পাবেন না। শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত 1 বছর যতগুলো মবতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। দেখো আমাদের সমাজে যা হচ্ছে, রাজনীতিবিদরা কি করছেন, কোনো লজিক নাই, মাইকে দাঁড়াইছেন, কে কাটছে, কত বেশি মাইক ফাটিয়ে বক্তব্য দিতে পারে, এটাই রাজনীতির একটা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এজন্য তোমাদের কাছে পরামর্শ থাকবে, যুক্তি দিয়ে কথা বলবা। আর যারা তোমার সাথে অযুক্তি দিয়ে কথা আসে, একটা গল্প দিয়ে বুঝাই। একবার এক বনে গাধা এবং বাঘ ডিবেটে লিপ্ত হলো, ডিবেট করছে হলো ঘাসের রং কি সবুজ না হলুদ। তোমরা কি জানো ঘাসের রং সবুজ না হলুদ? সবুজ। তো বাঘ বলছে সবুজ, গাধা বলছে যে না এটা হলুদ। অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক করলো, কোনোভাবে সমাধানে যাওয়া যাচ্ছে না, দুইজনের অবস্থানে অনড়। তখন সিংহের কাছে গেল, যে বনের রাজা। সিংহের কাছে যাওয়ার পরে বলল, মহারাজ এই হলো অবস্থা, একজন বলতেছে সবুজ, একজন বলতেছে হলুদ। তো গাধা বললো যে মহারাজ আপনি তো জানেন ঘাসের রং হলুদ, ঠিক না? সিংহ বললো হ্যাঁ তাই তো, ঘাসের রং হলুদ, তাহলে আপনি একটা বিচার করে দেন। তখন সিংহ বলল ঠিক আছে, বিচার কি করা যায়? বাঘ আগামী 2 মাস কোনো গর্জন দিতে পারবে না, চুপ করে বসে থাকবে বনের মধ্যে। এখন বাঘও তো বুঝতে পারতেছে না হঠাৎ কি বিচার করতেছে, এটা অযৌক্তিক বিচার। তো এই বিচার পাওয়ার পর গাধা খুবই খুশি, লাফাইতে লাফাইতে চলে গেল। এবার বাঘ বলতেছে সিংহ, মহারাজ আপনি তো জানেন ঘাসের রং সবুজ। হ্যাঁ আমি তো জানি ঘাসের রং সবুজ, তা আপনি এই অবিচার কেন করলেন আমার উপর? বলো তুমি যে ঘাসের রং সবুজ না হলুদ এই গাধার সাথে 2 ঘন্টা সময় কাটাইছো, অযৌক্তিক ভাবে সময় নষ্ট করছো, এজন্য তোমাকে শাস্তি দেওয়া হয়েছে, তুমি আগামী 2 মাস কোনো গর্জন করতে পারবে না। তা আমাদের সমাজে এরকম অসংখ্য বিষয় নিয়ে, সেটা পলিটিক্যাল জায়গা থেকে হতে পারে, সেটা তোমার বন্ধুদের সার্কেলে হইতে পারে, তোমার কোন একটা ঘুরতে যাওয়ার মধ্যে হতে পারে, অনেক বিষয় নিয়ে এ ধরনের আলাপ আলোচনা হবে, যেটা অযৌক্তিক বিষয়, যেটার কোনো লাভ নেই। এরকম বিষয় নিয়ে মেহেরবানি করে তোমরা সময় নষ্ট করবে না। আমরা অনেক পিতামাতাকে একটা পর্যায়ে এসে দেখেছি, তার সন্তান অনেক রেজাল্ট করেছে, অনেক ভালো কিছু করেছে, কিন্তু মাদকাসক্ত হয়ে যখন নষ্ট হয়ে গিয়েছে তখন আমাদের কাছে এসে বলছে বাবা আমার সন্তানটাকে একটু ভালো করো। এরকম হাজার হাজার কেস রয়েছে আমাদের হাতে। বলছে তার পড়াশোনা, তার আর কোনো রেজাল্ট দরকার নাই, তার কোনো প্লাসের দরকার নাই, তাকে অন্তত একটু মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসো। তাহলে আমরা ভালো মানুষ হতে চাই। আজকে এই মানুষ এবং পশুত্ব, এই পার্থক্যটা করতে পারাটাই তোমাদের মতো মেধাবীদের সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করব। কোনটা মানুষ
আর কোনটা পশুত্ব। তোমরা আমাদের একটা স্টেজ হচ্ছে সাথী শপথ নেওয়া, অর্থাৎ সাথী হওয়া। সাথী মানে হচ্ছে তার সিলেবাস থাকে, অনেকগুলো বই পড়তে হয়, অনেক কিছু তাকে জানতে হয়, এরপর তাকে ভাইবা নিয়ে মৌখিক পরীক্ষা নিয়ে তাকে সাথী করা হয়। তো সেখানে একটা চেহারা দেখে আমার কাছে একটু সন্দেহজনক মনে হলো। তোমরা দেখবা যে যারা কন্টিনিউয়াসলি মাদক করে, যারা ড্রাগ এডিক্টেড, তাদের চেহারাগুলো কিন্তু স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিক হয়ে যায়। তা আমি জেলা সভাপতিকে বললাম যে ভাই, এই ভাইটাকে তো একটু চেহারাটা অস্বাভাবিক মনে হচ্ছে, আসলে কি তিনি কি ড্রাগ এডিক্টেড অথবা সমস্যা আছে? তখন আমাকে জেলা সভাপতি বলল যে এই ভাইটা ড্রাগ এডিক্টেড ছিলেন, তা আমাদের একজন ভাই এই ভাইকে গত 2 বছর ধরে তাকে আস্তে আস্তে করে 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 এই ড্রাগ অ্যাডিকশন এখন টোটালি মুক্ত করেছেন। বিশ্বাস করবেন, আমি সাথী শপথ দেওয়ার পর সবচেয়ে বেশি ইমোশনাল এবং সবচেয়ে কান্নাকাটি করে মানে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার যে মানসিকতা, ওই ভাইটার মধ্যে সবচেয়ে বেশি পেয়েছি। এমন একটা কেস না শুধু, এরকম শত শত হাজার হাজার কেস রয়েছে আমাদের মতো যুবকদেরকে, যারা এই সমাজের জাহিলিয়াতে সবচেয়ে খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে হাতে ধরে, আমাদেরকে মাথায় হাত বুলিয়ে আমরা যেভাবে করে একাডেমিকলি সাউন্ড হব, একাডেমিকলি ভালো রেজাল্ট করব, আবার আমাদেরকে ভালো মানুষ হওয়ার সেই প্যাকেজ ছাত্র শিবির শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবিরের এই কাজ অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে সেই কাজে জানার জন্য, সবাইকে ছাত্র শিবির করতে হবে নট নেসেসারি, বাট ছাত্র শিবিরের যে প্যাকেজ রয়েছে এর মধ্য দিয়ে আপনি একদম ভালো মানুষ হন, আপনি সৎ হিসেবে নিজেকে তৈরি করুন, আপনি দক্ষ হিসেবে নিজেকে তৈরি করুন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে উপযোগী মানুষ হিসেবে তৈরি করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের একটা ছাত্র সংগঠন, ছাত্র দলের নেতাকর্মীরা তারা উঠে পড়ে গায়ে পড়ে শিবিরের সাথে ঝগড়া করতে চায়। আপনারা এ পর্যন্ত ছাত্র দলের এমন কোনো বক্তব্য দেখাতে পারবেন না যে সেখানে শিবিরের বিরুদ্ধে কিছু বলা হয়নি। দেশ স্বাধীনের পর থেকে তারা যদি 9 মিনিট বক্তব্য দেয় বা 10 মিনিট বক্তব্য দেয়, 9 মিনিট 9.5 মিনিট দেখবেন যে শিবিরের বিরুদ্ধে কথা বলে। তো একইভাবে শিবিরের বিরুদ্ধে কথা বলে, শিবির এগুলো গায়ে নেয় না। কারণ শিবিরের সভাপতি, সেক্রেটারি তারা বলেছে যে আমাদের উঠে পড়ে কারোর সাথে ঝগড়া করার মতো সময় আমাদের কাছে নেই, আমাদের হাতে অনেক কাজ। তাদের হাতে কাজ নেই, তাদের কোনো প্রোগ্রাম নেই, তাদের কোনো মানে এজেন্ডা নেই, কিছু নেই, কিন্তু আমাদের আছে। আমাদের হাতে অনেক কাজ, ওদের সাথে আমাদের ফালতু সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নেই, বা ওই সংবাদ সম্মেলন যখন তখন সংবাদ সম্মেলন করার মতো সময় আমাদের হাতে নেই। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে প্রতিটা উপজেলায় এসএসসি দাখিল সমমান পরীক্ষায় যারা জিপিএ 5 উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। ওই রকম একটা অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই ছাত্রদেরকে বলেছে যে তোমরাও যেন কেউ যদি তোমাদের গায়ে পরে লেগে আসে তাহলে তোমরা এরকমভাবে সময় নষ্ট করবে না, তোমরা তোমাদের মতো করে চলবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা জাহিদুল ইসলাম ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। তোমরা যারা সেন্ট মার্টিন গিয়েছ, খুবই মজার একটা তথ্য দিই তোমাদেরকে, জানা দরকার তোমাদের। এই সেন্ট মার্টিন নিয়ে মীর কাসেম আলী ভাই স্বপ্ন দেখেছেন। একটা সময় ট্রলারে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়া হতো, কিন্তু উনি ট্রলারে করে দেখলেন যে এটা খুব রিস্কি একটা পজিশন তৈরি করে, অনেক মানুষের মধ্য দিয়ে নিহত হয়, সাগরে ডুবে যায়। তখন তিনি দেশের সেরা সেরা এবং দেশের বাইরে থেকেও সেরা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে, এখন যে তোমরা শিপে করে যাও, কেয়ারি সিন্দাবাদ অথবা আরো যে শিপগুলো তৈরি হয়েছে, দীর্ঘদিন গবেষণা করে পর্যালোচনা করে এই শিপমেন্ট প্রথম আবিষ্কার করেছিল অথবা প্রথম ধারণা দিয়েছিল মীর কাসেম আলী ভাইয়ের। আজকে তোমরা বান্দরবন যাও অনেকে ঘুরতে, এখনো সেখানে একটা অস্থিরতাময় পরিবেশ তৈরি হচ্ছে। এই বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এই টোটাল রিজনটা পর্যটন শিল্পে যে এত বেশি ভূমিকা রাখতে পারে, এটা মীর কাসেম আলী ভাইরা চিন্তা করেছিল দেখেই বাংলাদেশ আজ এই অঞ্চল থেকে পর্যটনের একটা বড় আয় তারা করতে পারে বাংলাদেশ। তাহলে আমরা দুর্ভাগ্য এই জাতি মীর কাসেম আলীকে মিথ্যা অপবাদ দিয়ে প্রোপাগান্ডা চালিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে কেউ হত্যা করেছেন। তা আমরা এমন ব্যবসায়ী হব যার মধ্য দিয়ে আমরা সৎ হব এবং পুরো সমাজকে আমরা আলোকিত করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। তোমরা পুলিশ হতে চাও নাই কেউ, কিন্তু বাংলাদেশকে পরিচালনার জন্য কিছু পুলিশ হওয়া দরকার। কিন্তু তোমরা এমন পুলিশ হইও না, এই যে হারুনের হোটেল আমরা দেখেছি না দীর্ঘদিন যাবৎ, দেখো না তারা নাই। এবং একটা পুলিশ আন্দোলনের সময় বলছিল, এই ভিডিও তোমরা দেখেছ, যে স্যার গুলি করি একটা মরে, একটা যায়, বাকিটি যায় না। গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। কত নির্মমতা! যাত্রাবাড়িতে তোমরা দেখেছো কিভাবে করে গুলি চালানো হয়েছে। শুধু যাত্রাবাড়ি কেন, এই চট্টগ্রামে গুলি চালানো হয়েছে।
আমাদের ভাইদের উপর, বোনদের উপর। ন্যূনতম মানবিকতা তাদের মাঝে কাজ করে নাই। তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাগরিকদের হেফাজতের জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, তাদের অধিকার সংরক্ষণের জন্য। অথচ তারা আমাদের পকেটের টাকা, ট্যাক্সের টাকায় তারা চাকরি করে বেতন নেয়, আর সেই টাকা দিয়ে আমাদের গুলি চালিয়েছে। তোমরা আবু সাইদকে দেখেছ কিভাবে করে গুলি করে একটা জলজন্ত মানুষকে পুরো লাইভ টেলিকাস্ট করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই তোমাদের মধ্য থেকে আগামী দিনে সৎ পুলিশ অফিসার তৈরি হবে, যারা এই দেশকে সত্যিকার অর্থে এই পুলিশিং সিস্টেমটাকে আমূল একটি পরিবর্তন করবে ইনশাআল্লাহ। তোমরা সেনাপ্রধান হও, এমন সেনাপ্রধান হইও না যারা 1-11 জন্য দায়ী ছিল এবং 1-11 করে বাংলাদেশে আধিপত্যবাদকে স্থায়ী করেছিল, বাংলাদেশকে পরাশক্তির হাতে তুলে দিয়েছিল, এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করেছিল। তোমরা এমন সেনাপ্রধান হইও না, বরং তোমরা এমন সেনাপ্রধান হবা যে আমার দেশের সীমান্তে যদি বাহিরের কোন রাষ্ট্র গুলি করতে হয় তাকে 1000 বার চিন্তা করতে হবে। আমার দেশের কাঁটাতারের উপর ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখবে। তুমি যখন সেনাপ্রধান হবা, এরকম দুঃসাহস যেন কেউ করতে না পারে। তুমি এমন সেনাপ্রধান হতে হবে তোমাকে। তুমি এমপি হবা, দেখেছি না আমরা কত 15 বছর কেমন এমপি ছিল ওবায়দুল কাদের, তিনিও একজন এমপি। বাংলাদেশে মমতাজও একজন এমপি। তারা আমাদের দেশের রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গা থেকে সংসদে বসে সেখানে গান গাইতো, বিনোদন তারা নিত। এমন এমপি ছিল, তাকে এভাবে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, তার বাসা থেকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে, অথচ সেই স্ক্রিপ্ট পড়তে পড়তে ওনার দাঁত মাইক সব ভেঙে যাচ্ছে, এরপরে তিনি পড়তে পারছেন না। পটুয়াখালী জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। পায়রা 3য় সমুদ্র বন্দর এবং 3য় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে। লেবুখালী সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। তাই পটুয়াখালীর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এমন ব্যক্তিগুলো আমাদেরকে এতদিন এমপি হয়ে লিড করছেন, তাদের সম্পদের পাহাড় তৈরি করেছেন। গত 15 বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পাচার করছে, বাংলাদেশের 4 বার বাজেটের সমপরিমাণ অর্থ তারা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে। অথচ ছোট্ট একটা দেশ এত কষ্ট করে, এত পরিশ্রম করে মানুষগুলো, অথচ তাদের পকেটে সেই টাকাগুলোকে লুটপাট করে আজকে বেগম পাড়া তৈরি করেছে, বড় বড় প্রাসাদ তৈরি করেছে বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায়। তাহলে তোমরা এমন এমপি হয়েও না। তোমরা প্রধানমন্ত্রী হবা ইনশাআল্লাহ, কিন্তু তোমরা হাসিনার মতো প্রধানমন্ত্রী হয়েও না, যিনি তার দেশের মানুষকে বলছে, এখন অডিও রেকর্ডগুলো সব আসছে, যা ইচ্ছে হত্যা করো, বলছে যত মারা প্রয়োজন তত মেরে ফেলো, এরপর আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। তোমরা এমন প্রধানমন্ত্রী হয়েও না। তোমরা বর্তমান সময়ে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়াকে নেতৃত্ব দিচ্ছে, এরদোয়ান তুরস্ককে নেতৃত্ব দিচ্ছে। তোমরা ওমরের মতো প্রধানমন্ত্রী হবা, যে ওমর দিনের বেলায় ঘুমাতেন না, যে কোনো প্রজা বা কোনো রাষ্ট্রের নাগরিক যদি আমার কাছে অধিকারের জন্য আসে আর আমি যদি দিনের বেলা ঘুমিয়ে থাকি, তাহলে তারা তো অধিকার ছাড়া তাদেরকে চলে যেতে হবে। আবার তিনি রাতের বেলায় ঘুমাতেন না, রাতের বেলা চিন্তা করতেন আমি যদি ঘুমাই আর আমার একটা রাষ্ট্রের যদি একটা কুকুরও না খেয়ে যদি মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব। তোমরা এই অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবা। যেদিন বাংলাদেশে অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবে, সেদিন সত্যিকার অর্থে বাংলাদেশে আবু সাইদ, মুগ্ধ, শান্ত, ওয়াসিম তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা আজকে তোমাদেরকে এই মেসেজগুলো দিতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো মানুষ হতে চাও? সবাই ভালো মানুষ হতে চাও? ভালো মানুষ হতে হবে। আমরা অনেক পিতামাতাকে একটা পর্যায়ে এসে দেখেছি, তার সন্তান অনেক রেজাল্ট করেছে, অনেক ভালো কিছু করেছে, কিন্তু মাদকাসক্ত হয়ে যখন নষ্ট হয়ে গিয়েছে, তখন আমাদের কাছে এসে বলছে, বাবা আমার সন্তানটাকে একটু ভালো করো। এরকম হাজার হাজার কেস রয়েছে আমাদের হাতে। বলছে তার পড়াশোনা, তার আর কোনো রেজাল্ট দরকার নাই, তার কোনো প্লাসের দরকার নাই, তাকে অন্তত একটু মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসো। তাহলে আমরা ভালো মানুষ হতে চাই। আজকে এই মানুষ এবং পশুত্ব, এই পার্থক্যটা করতে পারাটাই তোমাদের মতো মেধাবীদের সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করব। কোনটা মানুষ আর কোনটা পশুত্ব। তোমরা আবরার ফাহাদের ঘটনা জানো। বুয়েটের সবচেয়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। সে বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। সে নামাজ পড়তো,
সে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করত। এই কারণে তারই বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা, তার বন্ধুরা তাকে সারা রাত সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। তাহলে তার যে বন্ধুরা তাকে হত্যা করেছে, এদেরকে কি আমরা মানুষ বলতে পারি, নাকি এদেরকে পশু বলতে হবে আমাদেরকে? তাহলে আজকে আমার এই বিশ্ববিদ্যালয় মানুষ তৈরির পাশাপাশি কিছু পশুও তৈরি করছে। আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ মানুষ তৈরির পাশাপাশি পশুও তৈরি করছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যায়। এখানে তুমি সার্টিফিকেট পাবা, বড় ডিগ্রি পাবা, সবাই তোমাকে নিয়ে মিষ্টি নিয়ে হুলস্থুল হয়ে যাবে, কিন্তু দিন শেষে তুমি কি মানুষ হচ্ছ কিনা এটা না আছে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ক্যালকুলেশন, না আছে সামাজিক অথবা রাষ্ট্রীয় কোনো ক্যালকুলেশন। তুমি মানুষ হচ্ছ কিনা এই জায়গায় খুব বেশি নজর নেই। এই জন্য আমরা আজকে তোমাদেরকে সে মানুষ হওয়ার জন্য বলবো। তুমি আগুনকে এই রোমকে জ্বালিয়ে দেওয়ার জন্য ব্যবহার করতে পারো, আবার আগুনকে তুমি পুরো রোমকে আলোকিত করার জন্য ব্যবহার করতে পারো। এবং তোমার ইচ্ছা যে তুমি আসলে সেটাকে কিভাবে ব্যবহার করবা। আজকে যে মেধা তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা বিশ্বাস করি এই মেধার মধ্য দিয়ে তোমরা তোমাদের স্বপ্নগুলোকে এবং তোমাদের প্রত্যাশাগুলোকে সমাজের সবার জন্য আলোকিত করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর দুটি পয়েন্ট কথা বলে শেষ করছি। নাম্বার 1 হচ্ছে সফল আমরা হতে চাই, সফল হতে চাই। সফল হওয়ার জন্য স্বপ্ন দেখা। আমি প্রথম যেটা পরামর্শ দিব, স্বপ্ন দেখতে হবে। বারাক ওবামা তোমরা জানো যে তিনি আফ্রিকান এবং আমেরিকান বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন, এবং তার জন্মের কিছুদিন পর তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছে। নানির কাছে বড় হচ্ছিলেন। যখন নানি ওনাকে প্রথম স্কুলে ভর্তি করালেন, স্কুলে ম্যাডাম ওনাদেরকে এম ইন লাইফ রচনা লিখতে বললেন। বারাক ওবামা বসে বসে ভাবতেছেন এম ইন লাইফ কি হতে পারে, পৃথিবীর সবচেয়ে সেরা এম ইন লাইফটা কি হতে পারে। তখন ম্যাডামকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম কোন এম ইন লাইফটা সবচেয়ে বড়? বলে, তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো এটা তোমার লাইফের সবচেয়ে বড় সফলতা হবে। তিনি স্বপ্ন দেখলেন, সেদিন বসে বসে এম ইন লাইফ লিখলেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। পরবর্তীতে যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে প্রত্যেকের লাইফ স্টাইল, প্রত্যেক জীবনীকে তিনি স্টাডি করলেন, কোন গুণাবলীগুলো অর্জন করলে পরে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন। তিনি সেটা পেরেছিলেন। সুলতান দ্বিতীয় ফাতেহ মোহাম্মদ, যিনি বর্তমান ইস্তাম্বুল কনস্টান্টিনোপল জয় করেছিলেন, এই জয় করার জন্য ওনার শিক্ষক একদিন ওনাকে, যখন ছোট বয়সে ছিলেন, শিক্ষক ওনাকে পড়ানোর সময় বলছিলেন, তোমার মাঝে আমি এমন কিছু গুণাবলী, এমন কিছুর প্রতিভা দেখতে পাচ্ছি, তুমি সম্ভবত এই কনস্টান্টিনোপল জয় করতে পারবা। শিক্ষকের সেই মোটিভেশন ওনাকে স্বপ্নকে জাগিয়ে দিয়েছিল। মাত্র 21 বছর বয়সে সে অসাধ্য কাজকে তিনি সাধ্য করেছিলেন। তাহলে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন যুবক বয়সে ছিলেন, সমাজের সে জাহিলিয়াত বিষয়গুলো ওনাকে খুব কষ্ট দিতেন, পীড়া দিতেন। তিনি স্বপ্ন দেখতেন এই সমাজকে পরিবর্তন করে দিব। একটা পর্যায়ে তিনি স্বপ্ন দেখতে দেখতে সেই পুরো জাহিলিয়াত সমাজকে একটা আলোকিত সমাজে পরিণত করেছে। এজন্য আমরা তোমাদেরকে প্রথম পরামর্শ দিব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বপ্ন দেখো। এখন এই স্বপ্নের পাশাপাশি তোমরা যদি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়, পড়াশোনা করতে হবে। আমার আগে আশিক ভাই তোমাদের পড়াশোনা নিয়ে অনেক কথা বলেছে। প্রত্যেকটা ধর্ম তোমাকে পড়াশোনার বিষয়ে উৎসাহিত করে। কোরআনে যেটা প্রথম আয়াত নাজিল হয়েছে সেখানে বলা হয়েছে, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে পড়ার প্রবণতাটা অনেক কমে গেছে। একটা পরিসংখ্যানে তথ্য এসেছে যে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে 80%, অর্থাৎ প্রায় 80% শিক্ষার্থী তাদের একাডেমিক পড়াশোনা কি করে না করে সেটা বিষয় না, বাট একাডেমির বাইরে খুব বেশি পড়াশোনা করছে না তারা। তাহলে এই প্রবণতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা তোমাদেরকে সেই এই পড়াশোনা জ্ঞানটা তোমাকে পৃথিবীতে সম্মানিত করবে। যে আজকে তুমি ভালো রেজাল্ট পড়েছো দেখে তোমাকে এখানে ডাকা হয়েছে। যদি তুমি না পড়তা, না কষ্ট করতা, তাহলে তোমাকে এখানে ডাকা হতো না। এবং তোমার এই সম্মানের জন্য, যেটা কোরআন বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক নয়। এই জ্ঞানের জন্য তোমাদেরকে পড়তে হবে। কোরআনে আরেকটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে, সেটা হলো আফালা ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করা। তুমি পড়ার পাশাপাশি যত বেশি চিন্তাশীল হবা, তত তোমার জ্ঞানটা সমৃদ্ধ থেকে সমৃদ্ধ হতে পারবে। এই চিন্তাশীলতার একটা উদাহরণ দিচ্ছি। যখন নিউটন আপেল বাগানে বসেছিলেন, হঠাৎ করে একটা আপেল পড়ল। আপেল পড়ার পর তার মাথায় চিন্তা আসলো যে আপেলটা উপরে না গিয়ে নিচে কেন পড়ছেন। দেখো, পৃথিবীতে তো এর আগেও অসংখ্যবার আপেল উপর থেকে নিচে পড়ছে, অসংখ্য মানুষের সামনে সেটা ঘটেছে, কিন্তু কারো মাথায় চিন্তাটা আসে নাই যে আপেলটা উপরে না গিয়ে নিচে কেন আসলো। তিনি চিন্তা করেছেন, তিনি সেখানে গবেষণা করেছেন। একটা পর্যায়ে তিনি গ্র্যাভিটির যে মধ্যাকর্ষণ শক্তি, সেটা তিনি আবিষ্কার করতে পেরেছেন। এজন্য আমাদের সমাজের চারপাশে যা কিছু ঘটে যাচ্ছে, নেচারের দিকে মাঝে মাঝে তাকাবা, ভাববা, চিন্তা করবা, এর মধ্যে দিয়ে তোমার জ্ঞানের, প্রজ্ঞার একটা নিগুড়তা তৈরি হবে। পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তোমাদেরকে দক্ষ হইতে হবে। ছাত্র শিবিরের
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে 3টি পয়েন্ট, সৎ হওয়া, দক্ষ হওয়া। এই দক্ষতার ক্ষেত্রে তোমাকে কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াইতে হবে। আশিক ভাই এই বিষয়গুলো আমি আসার পরে শুনছিলাম, বলছিল তোমাদেরকে ডিবেট করতে হবে। ডিবেট কি যুক্তি দিয়ে করবা না অযৌক্তিক ভাবে করবা? যুক্তি দিয়ে করতে হবে ডিবেট, অযৌক্তিক ভাবে করা যাবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে তোমরা উত্তম কথা দিয়ে মানুষদেরকে উপদেশ দাও এবং তর্ক বিতর্ক করো তোমরা লজিক দিয়ে। আজকে দেখো আমাদের সমাজে যা হচ্ছে, রাজনীতিবিদরা কি করছেন, কোনো লজিক নাই, মাইকে দাঁড়াইছেন, কে কাটছে, কত বেশি মাইক ফাটিয়ে বক্তব্য দিতে পারে, এটাই রাজনীতির একটা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এজন্য তোমাদের কাছে পরামর্শ থাকবে, যুক্তি দিয়ে কথা বলবা। আর যারা তোমার সাথে অযুক্তি দিয়ে কথা আসে, একটা গল্প দিয়ে বুঝাই। একবার এক বনে গাধা এবং বাঘ ডিবেটে লিপ্ত হলো, ডিবেট করতেছে। ডিবেট করছে হলো ঘাসের রং কি সবুজ না হলুদ। তোমরা কি জানো ঘাসের রং সবুজ না হলুদ? সবুজ। তো বাঘ বলছে সবুজ, গাধা বলছে যে না এটা হলুদ। অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক করলো, কোনোভাবে সমাধানে যাওয়া যাচ্ছে না, দুইজনের অবস্থানে অনড়। তখন সিংহের কাছে গেল, যে বনের রাজা। সিংহের কাছে যাওয়ার পরে বলল, মহারাজ এই হলো অবস্থা, একজন বলতেছে সবুজ, একজন বলতেছে হলুদ। তো গাধা বললো যে মহারাজ আপনি তো জানেন ঘাসের রং হলুদ, ঠিক না? সিংহ বললো হ্যাঁ তাই তো, ঘাসের রং হলুদ, তাহলে আপনি একটা বিচার করে দেন। তখন সিংহ বলল ঠিক আছে, বিচার কি করা যায়? বাঘ আগামী 2 মাস কোনো গর্জন দিতে পারবে না, চুপ করে বসে থাকবে বনের মধ্যে। এখন বাঘও তো বুঝতে পারতেছে না হঠাৎ কি বিচার করতেছে, এটা অযৌক্তিক বিচার। তো এই বিচার পাওয়ার পর গাধা খুবই খুশি, লাফাইতে লাফাইতে চলে গেল। এবার বাঘ বলতেছে সিংহ, মহারাজ আপনি তো জানেন ঘাসের রং সবুজ। হ্যাঁ আমি তো জানি ঘাসের রং সবুজ, তা আপনি এই অবিচার কেন করলেন আমার উপর? বলো তুমি যে ঘাসের রং সবুজ না হলুদ এই গাধার সাথে 2 ঘন্টা সময় কাটাইছো অযৌক্তিক ভাবে, সময় নষ্ট করছো, এজন্য তোমাকে শাস্তি দেওয়া হয়েছে, তুমি আগামী 2 মাস কোনো গর্জন করতে পারবে না। তা আমাদের সমাজে এরকম অসংখ্য বিষয় নিয়ে, সেটা পলিটিক্যাল জায়গা থেকে হতে পারে, সেটা তোমার বন্ধুদের সার্কেলে হইতে পারে, তোমার কোন একটা ঘুরতে যাওয়ার মধ্যে হতে পারে, অনেক বিষয় নিয়ে এ ধরনের আলাপ আলোচনা হবে, যেটা অযৌক্তিক বিষয়, যেটার কোনো লাভ নেই। এরকম বিষয় নিয়ে মেহেরবানি করে তোমরা সময় নষ্ট করবে না। তোমাদের রাইটিং স্কিল ভালো করা দরকার, নেটওয়ার্কিং স্কিল ভালো করা দরকার। এরপরে হচ্ছে তোমাদের হার্ড ওয়ার্কিং, পরিশ্রম করা, লেগে থাকার মানসিকতা থাকতে হবে। প্রত্যেকটা বিষয় যা তুমি অর্জন করতে চাও সেখানে লেগে থাকার মানসিকতা থাকতে হবে। তো আমাদের দেশের কবিরা বলেছেন, একবার না পারলে কয়বার দেখতে বলছেন? 100বার দেখতে বলছেন। কিন্তু টমাস আলভা এডিসন এটা মনে হয় 0 একটা বাড়াইয়ে দিচ্ছেন, 0 2টা বাড়াইয়ে নিছেন। তিনি যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের জন্য তিনি চেষ্টা চালাতে লাগলেন, 10,000 বার ব্যর্থ চেষ্টা করছেন। 10,000 বার ব্যর্থ চেষ্টা করার পরেও তিনি বলছেন প্রত্যেকটি চেষ্টা, প্রত্যেকটি ব্যর্থতা আমার জন্য ব্যর্থতা নয়, বরং আমাকে পরবর্তী ধাপের জন্য উৎসাহ দিয়েছে, শিক্ষা দিয়েছে। তাহলে তোমাদেরকেও এই লেগে থাকার মানসিকতা, হার্ড ওয়ার্কিং করা। আজকে জাপানে একটা অংশ আছে যারা অতিরিক্ত পরিশ্রমের কারণে মারা যায়, আর বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে এত বেশি অলস আমরা, এই অলসতার কারণে আমাদের রোগাক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রবণতাটা জাপানের চেয়ে অনেক অনেক গুণ বেশি। সেজন্য আমাদেরকে হার্ড ওয়ার্কিং করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী ছাত্র শিবির আজকে তোমার এই সফলতার জন্য একটা ফুল প্যাকেজ অফ সাকসেস তোমার কাছে উপস্থাপন করছে। আমাদেরকে নিয়ে অনেকে অনেকভাবে প্রোপাগান্ডা চালায় বিভিন্নভাবে। আজকে যেখানে আমরা প্রোগ্রাম করছি, 2013 সালে এখানে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, এখান থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ ছিল আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ সম্পর্কে সচেতন করি, তাদেরকে সৎ হতে বলি, তাদেরকে দক্ষ হতে বলি, তাদেরকে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের কাছে আমরা এই মেসেজগুলো দেই, তাদেরকে সেভাবে করে গড়ে তুলি। এটাই ছিল আওয়ামী ফ্যাসিস্টদের আমাদের প্রতি বিরাগ বাজন হওয়ার কারণ। এই জন্য তারা আমাদেরকে স্বাভাবিকভাবে কাজ করতে দেয়নি। ইসলামী ছাত্র শিবির তার টোটাল যে কার্যক্রম, তার অনলি 5 to 10% হলো পলিটিক্যাল কার্যক্রম, আর 90% কার্যক্রমই হচ্ছে একজন ব্যক্তিকে, একজন ছাত্রকে তাকে তৈরি করার জন্য। কিছুদিন আগে আমরা কেন্দ্রীয় অফিসে বসেছিলাম, একজন মা তার 2জন সন্তানকে নিয়ে আসলেন। আসার পরে বললেন যে আমি আমার সন্তানদেরকে ছাত্র শিবিরে ভর্তি করাতে চাই। তা আমি কৌতূহলী জিজ্ঞেস করলাম যে এখানে তো ভর্তি করানোর কিছু না, এটা তো কোনো স্কুল না, কলেজ না, মাদ্রাসা না। তো তিনি আমাকে বললেন যে আমরা অনলাইনে আপনাদের কার্যক্রমগুলো দেখেছি, আপনাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে একটা সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমি ভালো করে দেখেছি, আপনাদের টোটাল প্রোগ্রামগুলোর উপর আমি একটা অবজারভেশন নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমার এই সন্তানকে যদি আপনাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারি তাহলে আশা করি সে একজন ভালো মানুষ হতে পারবে।
আমি আমার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। 2021 সাল আমি নীলফামারীতে গিয়েছিলাম। তো আমাদের একটা স্টেজ হচ্ছে সাথী শপথ নেওয়া, অর্থাৎ সাথী হওয়া। সাথী মানে হচ্ছে তার সিলেবাস থাকে, অনেকগুলো বই পড়তে হয়, অনেক কিছু তাকে জানতে হয়, এরপর তাকে ভাইবা নিয়ে মৌখিক পরীক্ষা নিয়ে তাকে সাথী করা হয়। তো সেখানে একটা চেহারা দেখে আমার কাছে একটু সন্দেহজনক মনে হলো। তোমরা দেখবা যে যারা কন্টিনিউয়াসলি মাদক করে, যারা ড্রাগ অ্যাডিক্টেড, তাদের চেহারাগুলো কিন্তু স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিক হয়ে যায়। তা আমি জেলা সভাপতিকে বললাম যে ভাই, এই ভাইটাকে তো একটু চেহারাটা অস্বাভাবিক মনে হচ্ছে, আসলে কি তিনি কি ড্রাগ অ্যাডিক্টেড অথবা সমস্যা আছে? তখন আমাকে জেলা সভাপতি বলল যে এই ভাইটা ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন, তা আমাদের একজন ভাই এই ভাইকে গত 2 বছর ধরে তাকে আস্তে আস্তে করে 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 এই ড্রাগ অ্যাডিকশন এখন টোটালি মুক্ত করেছেন। বিশ্বাস করবেন, আমি সাথী শপথ দেওয়ার পর সবচেয়ে বেশি ইমোশনাল এবং সবচেয়ে কান্নাকাটি করে মানে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার যে মানসিকতা ওই ভাইটার মধ্যে সবচেয়ে বেশি পেয়েছি। এমন একটা কেস না শুধু, এরকম শত শত হাজার হাজার কেস রয়েছে। আমাদের মতো যুবকদেরকে যারা এই সমাজের জাহিলিয়াতে সবচেয়ে খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে হাতে ধরে, আমাদেরকে মাথায় হাত বুলিয়ে আমরা যেভাবে করে একাডেমিকলি সাউন্ড হব, একাডেমিকলি ভালো রেজাল্ট করব, আবার আমাদেরকে ভালো মানুষ হওয়ার সেই প্যাকেজ ছাত্র শিবির শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবিরের এই কাজ অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে সেই কাজে জানার জন্য, সবাইকে ছাত্র শিবির করতে হবে নট নেসেসারি, বাট ছাত্র শিবিরের যে প্যাকেজ রয়েছে এর মধ্য দিয়ে আপনি একদম ভালো মানুষ হন, আপনি সৎ হিসেবে নিজেকে তৈরি করুন, আপনি দক্ষ হিসেবে নিজেকে তৈরি করুন, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে উপযোগী মানুষ হিসেবে তৈরি করুন। এই কাজটা, এই মেসেজটা আমরা আপনাদেরকে দিয়ে সর্বশেষ শেষ করতে চাই যে আমাদের এই দেশে অনেক সমস্যা আছে। 5ই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছিলাম সবাই ভালো হয়ে যাবে, কিন্তু দেখছি যে না, সবাই ভালো হয় নাই। এখানে গাছের ঢালাপালা পরিষ্কার হয়েছে, কিন্তু এই গাছগুলোর শিকড়গুলো, ফ্যাসিবাদের যে কাঠামোগুলো, এগুলো এখনো সমাজে বিরাজ করছে। এ বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু শুধুমাত্র দক্ষ নেতৃত্বের অভাবে, দেশপ্রেমিক নেতৃত্বের অভাবে আজকে এই সমাজটা আমরা পিছিয়ে আছি। এত এত সমস্যা, এত এত সমস্যার পরেও এই রাষ্ট্রে এখনো পর্যন্ত না খেয়ে মারা যাওয়ার মানুষ আপনি খুঁজে পাবেন না। এত চমৎকার একটি রাষ্ট্র। আমরা চাই যে এত সমস্যার পরেও কবির ভাষায় আমরা আমাদের এই পৃথিবীকে নিজেদের মতো করিয়া গড়িয়া লইব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা এই দুনিয়ার জীবনে যেমন সফল হতে চাই, ওমিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানুষের মধ্যে একটা অংশ তারা বলে যে আমরা দুনিয়াতে সফল হতে চাই, আবার একটা অংশ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা দুনিয়ার কল্যাণ চাই, দুনিয়াতে সেরা হতে চাই, সফল হতে চাই, আবার কাল কিয়ামতের দিন আমরা যখন তোমার কাছে উপস্থিত হব আমরা সেখানেও সম্মানিত হতে চাই। আজকে যেভাবে তোমাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে, কাল কিয়ামতের মাঠে যেন আমাদের জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আজকে তোমাদেরকে ফেরেশতা দিয়ে, স্লোগান দিয়ে, ফুল দিয়ে, ক্রেস্ট দিয়ে, লাল গালিচা বসিয়ে সবাইকে জান্নাতে সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার সফলতার পাশাপাশি কাল কিয়ামতের জান্নাতের সফল ব্যক্তি হিসেবে কবুল করুক, আমিন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।